আজ আমাদের চ্যাপ্টার ফার্স্ট এড, যেটা জেনপাস ইউজি এক্সামের হেলথ অ্যাপটিটিউডের একটি চ্যাপ্টারের মধ্যে পড়ছে। এখানে সিলেবাস অনুযায়ী আমি পড়াবো। এমার্জেন্সি রেসপন্স, বেসিক লাইফ সাপোর্ট অ্যান্ড হোম নার্সিং হচ্ছে সিলেবাসের অন্তর্গত। ঠিক আছে, আমি সিলেবাস থেকে এক্সট্রাক্ট জিনিসটাই পড়াচ্ছি অলওয়েজ। তো এখানে আমি শুরু করছি। আমাদের ফার্স্ট এডের দরকার কেন? জীবন রক্ষা, খারাপ অবস্থা হওয়া থেকে রোধ বা দ্রুত আরোগ্য। ঠিক আছে, জীবন রক্ষা বলতে অনেক সময় আমাদের ফার্স্ট এড কখন দরকার পড়ে? অ্যাক্সিডেন্ট বা বাড়িতে হঠাৎ কিছু কারো হয়ে গেল, কেউ পড়ে গেল, কারো পা ভেঙে গেল বা সাপে কামড়ালো, এই মতো অবস্থায় ফার্স্ট এডটা দরকার লাগে। এই অবস্থায় জীবন রক্ষা করাটা অনেকটা দরকার, যতক্ষণ না একটা প্রপার চিকিৎসা পাওয়া যায়। ঠিক আছে, তারপর খারাপ অবস্থা হওয়া থেকে রোধ, এই যে প্রপার চিকিৎসা যতক্ষণ না পাওয়া যায়, কি অ্যাম্বুলেন্স যতক্ষণ না আসে, ততক্ষণ যে খারাপ অবস্থা থেকে রুগীকে যাওয়া থেকে রোধ করার যে প্রসেস, সেটা ফার্স্ট এড। তো দ্রুত আরোগ্য লাভে সাহায্য। তারপর আছে যেগুলো করতে হবে এবং যেগুলো করতে হবে না। মেক ইউর সেফটি ফার্স্ট। আমরা ফার্স্ট এড কখন করি? ধর বেশিরভাগ ক্ষেত্রে এরকম অবস্থায় হয় যে অ্যাক্সিডেন্ট, সাপে কামড়ানো, ভূমিকম্প, ঠিক আছে, এই সব অবস্থায় আগে নিজের সেফটিটা দেখতে হবে। ঠিক আছে, তুমি সেফ আছো কি না, তারপর ফার্স্ট এড। কল, ঠিক আছে, কল এমার্জেন্সি হেল্প আর্লি নিড। নিজে সেফ হয়ে তারপরে না তুমি অন্যকে সাহায্য করবে। না নিজেই যদি মরে যাও তাহলে অন্য কী করে সাহায্য করবে, এটাই এখানে বলতে চেয়েছে। তারপরে নিজে সেফ হয়ে এমার্জেন্সি হেল্পকে ফোন করতে হবে। ঠিক আছে, আর্লি নিড, ধরো দেখলে একজন উদ্ধার হয়ে আসছে তখনই ফোন করে দিতে হবে, না কি উদ্ধার হয়ে এসছে, ড্রেস নিচ্ছে, তারপর দেখছে যে এই মরে যাবে তখন ফোন করলে ততক্ষণ অ্যাম্বুলেন্স আস্তে আস্তে মরে চলে যাবে। যখন দরকার ঠিক তার এক্স্যাক্টলি আগে ফোন করতে হবে। তারপর আছে 3 নম্বর পয়েন্ট, রিজিউর দ্য পেশেন্ট, কিপ ওয়ার্ম অ্যান্ড মনিটর ব্রিদিং। এই পেশেন্টটাকে, অর্থাৎ যার ফার্স্ট এড দরকার, তাকে উষ্ণ রাখতে হবে, তাকে মনিটর করতে হবে যে সেটা শ্বাস নিচ্ছে কিনা। ঠিক আছে, এসব মনিটর করতে হবে। শ্বাস থেমে গেলে তখন আলাদা ব্যবস্থা আছে। কী কী করতে হবে না, ঠিক আছে, অনেকেই বেশি পাকামো করে কী করে, এই যে যারা অজ্ঞান হয়ে যায় এই মতো অবস্থায়, বা অনেকে বমি করে, ঠিক আছে, এই মতো অবস্থায় অনেকে বেশি পাকামো করে খাবার, জল ইত্যাদি সব দিতে যায়। ঠিক আছে, অজ্ঞান হওয়া মানুষের মুখে জল ছেটাতে যায়, এরকম বেশি পাকামোনা কাজ করলে হবে না। তারপর আছে মুভ নেক স্পাইন ইটস, মানে এটা যদি এই যে মুভ নেক স্পাইন এগুলো যদি ফ্র্যাকচার মনে হয় বা ভাঙা মনে হয়, অনেকেই করে নেড়ে চেড়ে দেখতে চাই যে ভেঙেছে কি দেখি তো এখানটা, বলে দেখতে হয় বেশি ভাব করে, ওই সব করলে হবে না। ঠিক আছে, তারপর আছে প্রাইমারি সার্ভে। প্রাইমারি সার্ভের মধ্যে এগুলো পড়েছে DRSABC। ঠিক আছে, প্রাইমারি সার্ভে বলে কয়েকটা অপশান দেওয়া থাকবে এরকম শর্ট ফর্মে, এই অপশানগুলো থাকবে DRSABC, এরকম অপশান থাকবে, তার মধ্যে এইটা হবে। ঠিক আছে, D ফর ডেঞ্জার, R ফর রেসপন্স, S ফর সেন্ড টু হেল্প, ফর A ফর এয়ারওয়ে, B ফর ব্রিদিং, C ফর সার্কুলেশন। ডেঞ্জার মানে প্রথমে রুগীটাকে ডেঞ্জার থেকে মুক্ত রাখতে হবে। তারপর আছে রেসপন্স, সে রেসপন্স দিচ্ছে কিনা, সাড়া দিচ্ছে কিনা, অজ্ঞান হয়ে গেছে সেটা দেখতে হবে। সেন্ড টু হেল্প ফর মানে হেল্পের জন্য সেন্ড করতে হবে, অর্থাৎ অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি হেল্পের জন্য। ঠিক আছে, তারপর আছে এয়ারওয়ে, যে রুগী আছে তার সামনে ভিড় হয়ে থাকলে হবে না, ভিড় হয়ে থাকবে, হাওয়া বাতাস আসবে না, সে নিঃশ্বাস নিতে পারবে না, সাফোকেট করবে, এরকম অবস্থা থাকলে আরও রুগীর বাড়াবাড়ি অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য এয়ারওয়ে মানে নিঃশ্বাস ফিশ্বাস যাতে হাওয়া চলাচল ভালো করে, এসব দিকটা দেখতে হবে। ব্রিদিং, ঠিক আছে, এই ব্রিদিংটাও দেখতে হবে, ব্রিদিংটা পর্যবেক্ষণ করতে হবে যে ঠিকঠাক চলছে, দ্রুত চলছে, আস্তে চলছে, এটা মিনিমাম 10 সেকেন্ডের বেশি সময় ধরে মনিটর করে দেখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে সার্কুলেশন, অর্থাৎ এই যে ফুসফুসে সার্কুলেশন বা রক্তের সার্কুলেশন হচ্ছে কিনা এটা দেখতে হবে ভালো করে। প্রয়োজন বিশেষে CPR, AED ইত্যাদি ব্যবহার করতে হবে। CPR, AED কি এক্ষুনি বলছি। বেসিক লাইফ সাপোর্ট, বেসিক লাইফ সাপোর্টের মধ্যেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি CPR রেশিও। CPRটা কি, আমরা অনেক সময় দেখতে পাই যারা অজ্ঞান হয়ে যায় তাদের বুকে পাম্প দেওয়া হয়, মুখে মুখ লাগিয়ে নিঃশ্বাস দেওয়া হয়, এটা হচ্ছে CPR ব্যবস্থা। ঠিক আছে, এই CPR রেশিওটা কি, একজন অ্যাডাল্টের ক্ষেত্রে যদি 30 বার বুকে পাম্প দেওয়া হয় তাহলে 2 বার শেষে মুখে নিঃশ্বাস দিতে হবে, মুখে মুখ লাগিয়ে নিঃশ্বাসটা দিতে হবে, তার মুখে মুখ লাগিয়ে হাওয়াটা তার ফুসফুসে দিতে হবে। ঠিক আছে, আর এই যে বুকে চাপ দেওয়ার ব্যাপারটা, সেটা কীরকম, কম্প্রেশন রেটটা তার কি, এটা হচ্ছে মিনিটে এতটা দ্রুতই করতে হবে, 100 থেকে 120 বার পার মিনিটে করতে হবে। ঠিক আছে, আর এটার গভীরতা হয় 5 থেকে 6 সেমি। তারপরে আমাদের হেল্প, যে ওই অ্যাম্বুলেন্সকে ফোন করার ব্যাপারটা সেটা বললাম। আর AED, এটা হচ্ছে একটা বিশেষ যন্ত্র শ্বাস প্রশ্বাস চালু করার ক্ষেত্রে, এটা মানে সুযোগ সতর্কবার্তা এসব মেনে, ঠিক আছে, মেশিনটা কীভাবে ব্যবহার করতে হয় তা যদি জানা থাকে কারণ, সেই অনুযায়ী ব্যবহার করা উচিত। এরপর আছে ব্লিডিং অ্যান্ড ওন্ডস, অর্থাৎ রক্তপাত বা ওন্ডসের ক্ষেত্রে কিরাম ব্যবস্থাপনা নেওয়া উচিত। ঠিক আছে, সেইগুলো দেখবো। এখানে ব্লিডিং ওন্ডস আছে, বার্ন আছে, ফ্র্যাকচার স্পেন আছে, শক অ্যান্ড ফেন্টিং আছে, এই সব ব্যবস্থাগুলোই আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো।
প্রথমে যে ব্লিডিং অ্যান্ড ওন্ড যেটা আছে সেটা সম্বন্ধে আমি বলছি। প্রথমে অ্যাপ্লাই ডাইরেক্ট প্রেসার উইথ গজ, অর্থাৎ কাপড় বা গজ দিয়ে যেখানে ব্লিডিং বা ওন্ড হয়েছে সেখানটা চিপে ধরতে হবে যাতে রক্তপ্রবাহটা কমে যায়। ইলাভেট দ্য ইনজুয়েড পার্ট, যেখানে ক্ষতস্থান আছে বা রক্ত বেরোচ্ছে বা ফুলে গেছে সেই জায়গাটা উঁচু জায়গায় রাখতে হবে। মানে যদি পায়ে কিছু লাগে পাটা উঁচু জায়গায় রাখতে হবে বা উঁচু করে রাখতে হবে। যদি হাতে লাগে তো হাতটা উঁচু করে রাখতে হবে, এরকম ব্যাপার। রাখলে কি হবে, রক্তটা বেশি বেরোবে না বা ব্যথাটা কম হবে। অ্যাপ্লাই ব্যান্ডেজ, এবং ব্যান্ডেজও অ্যাপ্লাই করা যেতে পারে। এবার আছে বার্নস। তার আগে বলে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখানে হেলথ অ্যাপটিটিউড জেন পাস রিলেটেড প্রত্যেক দিন ক্লাস আসে, এবং আমাদের জেন পাস পরীক্ষা হয়ে গেলে, এটা যেহেতু জেন পাস এবং নিট রিলেটেড চ্যানেল, এখানে এনসিআরটি লাইন বাই লাইন পড়ানো সিরিজটা চালু হবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। তো এবার আছে বার্নস। বার্নসের সাথে কী আছে, কুল রানিং ওয়াটার, ঠিক আছে? প্রথমে যেখানে পুড়ে যাবে সেখানে ঠান্ডা জল, অর্থাৎ প্রবাহিত ঠান্ডা জল, ঠিক আছে? বা বালতিতে স্টোর করে দিলে হবে না, কল চাইলে সামনে হাতটা ধরতে হবে, এরকম ব্যাপার। রিমুভ টাইট আইটেম। রিমুভ টাইট আইটেম মানে যদি কেউ গয়না পরে থাকে, হাতে ব্রেসলেট পরে থাকে বা টাইট জামা কাপড় পরে থাকে, সেগুলোকে রিমুভ করে দিতে হবে, নাহলে ওগুলো বেশি ফুসকা হয়ে যেতে পারে। আর কভার উইথ ক্লিন ননস্টিক। ননস্টিক বলতে এখানে কি বলা আছে, টেরিকটের জামাগুলো কি হয় প্লাস্টিক টাইপের হয়, ওগুলো জামায় মানে ওগুলো পোড়ালে কি হয়, চিপকে চিপকে যায়, চ্যাপচ্যাপে হয়ে যায়। ওগুলো চিপকে গেলে আরও ফুসকা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, তাই জন্য কভার উইথ ক্লিন অ্যান্ড ননস্টিক, যাতে ঢিলে ঢালা জামা সব পরে বলছে। তারপর আছে ডোন্ট অ্যাপ্লাই টুথপেস্ট অয়েল ঘি, ঠিক আছে? আমরা মানে সাধারণত কী করে থাকি, পুড়ে গেলেই হঠাৎ করে কোলগেট মাজন লাগিয়ে দিই, অয়েল বা ঘি লাগিয়ে দিই, ঠিক আছে? এইগুলো অ্যাপ্লাই করা থেকে বিরত থাকতে বলছে, কারণ এই যে টুথপেস্টেতে অনেক রকমের, আমরা সাধারণত বেশিরভাগই কিন্তু টুথপেস্ট লাগাই কোলগেট, কিন্তু এটা লাগালে কি এতে অনেক রকমের কেমিক্যাল কম্পাউন্ড থাকে, যেটা আমাদের ওই বার্ন হয়ে যাওয়ার জায়গাটা, এখানে ডাইরেক্ট আমাদের এই কেমিক্যালটা মাংস মানে আমাদের শরীরের মাংস সংস্পর্শে চলে আসে, এখান থেকে অনেক ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে। আর আছে কি, ডোন্ট ব্রেক ব্লিস্টার্স, অর্থাৎ ফুসকা ফাটাতে বারণ করছে। অনেকে ভাবে ফুসকা ফাটিয়ে দিলে কী হবে, জল বেরিয়ে যাবে, তাড়াতাড়ি সেরে যাবে, কিন্তু আসল ব্যাপার তো এটা নয়। ফুসকাটা হচ্ছে কারণ একটা নিশ্চয়ই কারণ আছে, যখন ফেটে যাওয়ার সে আরামসে ফেটে যাবে, সব জোর করে ফাটানোর দরকার নেই। এবার আছে ফ্র্যাকচার। ফ্র্যাকচারে কী করতে হবে, ইমোবিলাইজ দ্য এরিয়া, অর্থাৎ সেই মানে ক্ষতস্থানটি বেশি নড়াচড়া করলে হবে না। অ্যাপ্লাই কোল্ড ওয়াটার, কোল্ড প্যাক মানে এখানে বরফ দিতে বলছে, আর একদম কাপড়ে দিয়ে মানে ডাইরেক্ট দিতে বারণ করছে, বা কাপড়ে মুড়ে দিতে বলছে, ঠিক আছে? সার সেভার পেন হলে মানে বেশি ব্যথা হলে ডক্টরকে দেখাতে হবে। বেশি পাকাপোনা করে ঘরে থাকবো ঠিক হয়ে যাবে, এরকম বেশি হিরোগিরি দেখাতে গেলে হবে না, তো ডক্টরকে দেখাতে হবে, তাহলে বেশি কিছু হয়ে যাওয়ার চান্স থাকে। শক অ্যান্ড ফেন্টিং, অর্থাৎ অনেক সময় আমরা কী হয়, কিছু ভয়ার্থ কিছু দেখলে অবাক করা বা দুঃখজনিত কিছু হঠাৎ করে কিছু শুনলে আমরা শক পেয়ে যাই। এটার মানে এটা হয় কেন, এটা কারণটা কি, ব্রেনে আমাদের রক্ত চলাচলটা কমে যায় হঠাৎ করে, তাই জন্য শক হয়। তো এটা হলে কি করা উচিত, প্রথমে শুইয়ে দিতে হয় পেশেন্টকে, প্রথমে শুইয়ে দিতে হবে, কিপ ওয়ার্ম, তাকে উষ্ণ রাখতে হবে, ঠিক আছে? তারপর আছে রিকভারি পজিশন ইফ ভমিটিং, ঠিক আছে? যদি সে শুয়ে বা উপরে পড়ে গেল, তাহলে সে বমি করে ফেলবে, মানে কোনো সেন্স থাকে না, পেটে খাবার থাকলে সে বেরিয়ে যায়, বমি করে ফেলবে, ঠিক আছে? এরকম থাকলে রিকভারি পজিশন মানে পজিশনটা তার ঠিক করে দিতে হবে। এবার আছে আমাদের সিম্পল হোম নার্সিং। আমাদের বাড়িতে, এটা কোনো মানে জবের নয়, মানে আমাদের বাড়িতে সাধারণ মানুষের থাকতে গেলে কিছু কিছু বাড়ির সাধারণ শুশ্রূষার যে দরকারগুলো পড়ে সেগুলো এখানে বলা হয়েছে। যে ফিভার কেয়ার, ওন কেয়ার, মনিটরিং। ফিভার কেয়ারে কে বলেছে, এখানে আছে যদি আমাদের শরীর খারাপ, জ্বর ইত্যাদি হয়, ঠিক আছে, লাইট ক্লোথ, সবসময় ঢিলেঢালা পোশাক পরে থাকতে হবে। অনেক সময় জ্বর হলে ঢিলেঢালা পোশাক না পরলে, যদি টাইট জামাতে সাফোকেটিং হয়, অনেক সময় টাইট জামা পরে সাফোকেশন হয়, ঠিক আছে? এরপর আছে ওআরএস। ওআরএস খাওয়াতে হবে। ওআরএস শুধু পেটে লাগলে, পেট রিলেটেড কিছু খারাপ হলে সেরকম না। ওআরএসটা আমাদের শরীর উইক লাগলেই বা বেশি, এই যে পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক সময় আমাদের উইক লাগে, যদি ওআরএসটা খাওয়া যায় তাদের উইক লাগবে না সেই রকম। তারপর আছে টেপিড স্পঞ্জিং, মানে হচ্ছে এখানে আমাদের সাধারণ উষ্ণতার যে জল, তা দিয়ে গা মুছিয়ে দেওয়া ভালো, জ্বর ফর হলে তাদের শরীরের উষ্ণতাটা কমে যায়। এগুলো একটা জেনারেল নলেজ টাইপের এখানটা। ওন্ড কেয়ার। ওন্ড কেয়ারটা কী বলেছে এখানে, ক্লিন ওয়াটার, প্রথমে জল দিয়ে ধুতে হবে, আবার ড্রেসিং করতে হবে। তারপর হচ্ছে মনিটরিং। মনিটরিং বলতে কী বলা হয়েছে, এটা কারো কিছু হলে না, সাধারণত আমাদের বাড়িতে যারা মানুষ থাকে তাদের এইটা মনিটরিং করা উচিত, যে কেমন আমাদের শরীরে এখন উষ্ণতা আছে, কেমন আমাদের পালস রেট আছে, ব্রিদিং আছে, সেগুলো কিছু গড়বড় করলে ডাক্তারের কাছে বা কোনো রকমের চিকিৎসার কাছে যাওয়া উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।